হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলির ব্লগসে। তো আজকে আমি আবার যথারীতি চলে এসেছি কি বলতো, আবার গল্প পড়তে আর তোমাদেরকে গল্প শোনাতে। তো আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইয়ের প্রথম যে গল্প আছে না, ঘাটের কথা, সেটা আমি পড়ছি। এবার একদিনে একটা গল্প যদি আমি পুরোটাই পড়ে শোনাই তোমাদেরকে, তাহলে তোমাদের অনেকটা সময় চলে যাবে। তাই আমি কিছুটা আজকে গল্পটা পড়ছি, বাকি অংশ বাদে এইভাবে আমি তোমাদেরকে কিন্তু গল্পগুলো শোনাতে থাকবো। আর তোমরা রেগুলার শুনতে থেকো গল্প। আর যদি গল্প শুনতে তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমি গল্প বলা শুরু করছি, তোমরা শুনতে থাকো। আর আমার যেহেতু গল্প পড়তে খুবই ভালো লাগে, আর এখন বিশেষ করে আরো ভালো লাগে যে আমি গল্পটা নিজের জন্য যেমন পড়ি, সেরকম তোমাদের মধ্যে অনেক বন্ধুরা আছে যারা আমার মধ্যে গল্প ভালোবাসো, তো তারাও কিন্তু শুনতে পাও। তো চলো শুরু করি। ঘাটের কথা। আর গল্পগুচ্ছ তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সবাই জানো। চলো। পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইতো, তবে কতদিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বয়স, মনোযোগ দিয়ে জলকল্লোলে কান পাতিয়ে থাকো। বহুদিনকার কত বিস্মৃত কথাও শুনিতে পাইবে। আমার আর একদিনের কথা মনে পড়িতেছে, সেও ঠিক এইরূপ দিন। আশ্বিন মাস পড়িতে আর 2-4 দিন বাকি আছে। ভোরের বেলায় অতি ঈষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রথিতের দেহে নতুন প্রাণ আনিয়া দিতেছে। তরুপল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে। ভরা গঙ্গা আমার 4টি মাত্র ধাপ জলের ওপর জাগিয়া আছে। জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগলি। তীরে আম্র কাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে, সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে। নদীর ওই বাঁকের কাছে 3টে পুরাতন ইটের পাজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে। জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুড়ির সঙ্গে বাঁধা ছিল, সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে। দুরন্ত যৌবন জোয়ারের জলরঙ্গ করিয়া তাহাদের 2 পাশে ছল ছল আঘাত করিতেছে। তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়া যাইতেছে। ভরা গঙ্গার উপরে শরৎ প্রভাতের যে রৌদ্র পড়িয়াছে, তাহার কাঁচা সোনার মতো রং, চাপা ফুলের মতো রং। রৌদ্রের এমন রং আর কোনো সময়ে দেখা যায় না। চড়ার ওপরে কাশবনের ওপরে রৌদ্র পড়িয়াছে। এখনো কাশফুল সব ফুটে নাই, ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র। রাম রাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল। পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িয়াছে, ছোট ছোট নৌকাগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে। তাহাদের পাখি বলিয়া মনে হয়, তাহারা রাজহাঁসের মতো জলে ভাসিতেছে, কিন্তু আনন্দে পা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে। ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময়ে কোষাকুষি লইয়া স্নান করিতে আসিয়াছেন। মেয়েরা 2-1 জন করিয়া জল লইতে আসিয়াছে। সে বড় বেশি দিনের কথা নহে, তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে, কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনের কথা। আমার দিনগুলি কিনা গঙ্গা স্রোতের ওপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায়। বহুকাল ধরিয়া স্থিরভাবে তাহাই দেখিতেছি। এই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না। আমার দিনের আলো রাত্রের ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে, আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে মুছিয়া যায়। কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না। সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে, আমার হৃদয় চিরকাল নবীন। বহু বৎসরের স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্য কিরণ মারা পড়ে নাই। দৈবাত একটা ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে, আবার স্রোতে ভাসিয়া যায়। তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না। যেখানে গঙ্গা স্রোত পৌঁছায় না, সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতাগুল্ম শৈবাল জন্মিয়াছে, তাহারাই আমার পুরাতনের সাক্ষী। তাহারাই পুরাতন কালকে স্নেহ পাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর চিরদিন নতুন করিয়া রাখিয়াছে। গঙ্গা প্রতিদিন আমার কাছ হইতে এক এক ধাপ
সরিয়া যাইতেছেন, আমিও এক এক ধাপ করিয়া পুরাতন হইতেছি। চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলী গায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন, উহার মাতামহী তখন এতটুকু ছিল। আমার মনে আছে তার এক খেলা ছিল, সে প্রত্যাহ একটা ঘৃতকুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত। আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতো ছিল, সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত। সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত। যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ের সঙ্গে লইয়া জল লইতে আসিল, সে মেয়েও আবার বড় হইল। বালিকারা জল ছুড়িয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রচিত ব্যবহার শিক্ষা দিতেন। তখন আমার সেই ঘৃতকুমারী নৌকা ভাসানো মনে পড়িত ও বড় কৌতুক বোধ হইত। যে কথাটা বলিব মনে করি সে আর আসে না। একটা কথা বলিতে বলিতে স্রোত আর একটা কথা ভাসিয়া আসে। কথাগুলো কথা যায় ধরিয়া রাখিতে পারি না। কেবল এক একটা কাহিনী সেই ঘৃতকুমারী নৌকাগুলোর মতো পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে। তেমনি একটা কাহিনী তাহার পশ্চা লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে। কখন ডোবে পাতা টুকুরি মতো সে অতি ছোট, তাহাতে বেশি কিছু নাই। দুটি খেলার ফুল আছে, তাকে ডুবিতে দেখিলে কোমল প্রাণা বালিকা কেবলমাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে। মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের গোয়াল ঘরের বেড়া দেখিতেছ, ওইখানে একটা বাবলা গাছ ছিল। তাহারই তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত। তখনও গোসাইরা এখানে বসতি করে নাই। সেখানে যেখানে তাহাদের চণ্ডী মণ্ডপ পড়িয়াছে, ওইখানে একটা গোলপাতার ছাউনি ছিল মাত্র। এই যে অশ্বত্থ গাছ আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু প্রসারণ করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন অঙ্গ লিজালের ন্যায় শিকড়গুলির দ্বারা আমার বিদীর্ণ পাষাণ প্রাণ মুঠো করিয়া রাখিয়াছে, এ তখন এতটুকু একটুখানি চারা ছিল মাত্র। কচি কচি পাতাগুলো লইয়া মাথা তুলিয়া উঠিতেছে। রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন ধরিয়া খেলা করিত। ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত। কেউ ইহার একটি পাতা ছিঁড়িলে আমার ব্যথা বাজিত। তো বন্ধুরা, আজকে আমি গল্পটা এই পর্যন্তই পড়লাম। পড়তে পড়তে মনে হচ্ছে সব গল্পটাই পড়ে ফেলি আর তোমাদেরকে শোনাই, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরকেও তো সময় করে দেখতে হবে। তো চলো আজকে এখনকার জন্য টাটা। আবার নেক্সট এপিসোড নিয়ে অবশ্যই তোমাদের কাছে আবার গল্প করতে আসবো। তো চলো টাটা।